দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে রাজধানী জুড়ে অচল অবস্থা, কাল থেকে এক দফা দাবিতে আন্দোলন। এই কোটা একটা মেধাবীদের জন্য গলার কাঠ। যতক্ষণ আমাদের যৌক্তিক চাওয়াটাকে মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের একটার পর একটা কার্যক্রম চলতেই থাকবে। ষড়যন্ত্র চলছে, দাবি মন্ত্রী। কোনো গভীর ষড়যন্ত্র আছে, কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয়। হাইকোর্টের রায়ের পরেও কোটা বিরোধী আন্দোলনের কোনো যুক্তি নেই, কারো মুখাপেক্ষী না হওয়ার নিশ্চয়তা আছে পেনশন স্কিমে, বললেন প্রধানমন্ত্রী। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বগুড়ার সেউজগাড়িতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে 5 জনের মৃত্যু, আহত 35 জন, প্রাণহানি বাড়ার শঙ্কা। যে মেইন যে তারটা রয়েছে সঞ্চালন একটু সরাসরি ওখানে চলে গেছে, দিক বিদিক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা অনেকে নিচে পড়ে যায়। ছাগলকাণ্ডের মতিউর দেশেই রয়েছেন, খুঁজে বের করে সব সম্পদ জব্দ করবে দুদক। মন্ত্রী সচিবরা সৎ হলেই দুর্নীতি বন্ধ হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির 4 ইউনিটের কমিটি ঘোষণা। অনির্বাচিত সরকারের ক্ষমতা পাকাপোক্ত করতে বদ্ধপরিকর প্রশাসন, অভিযোগ রিজভির। মুন্সিগঞ্জে দিনে দুপুরে বন্ধুর গুলিতে ইউপি চেয়ারম্যান খুন, স্কুল কমিটির নির্বাচন ঘিরে বিরোধের কারণেই বলছেন প্রত্যক্ষদর্শীরা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। কাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শি জিনপিং বৈঠকে সই হবে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। তিস্তা প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার পাবে ভারতের প্রস্তাব। এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। আন্দোলনের ভিন্ন মাত্রা, বাংলা ব্লকেট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এবার এমন কর্মসূচি পালন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কার্যত যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয় শিক্ষার্থীরা। দুপুরে শুরু হওয়া এই অবরোধে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কাল থেকে এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়ে রাতে শাহবাগ থেকে সরে যান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আসে সাধারণ শিক্ষার্থীদের ঢল। তখন ঘড়িতে বিকেল প্রায় 3:30। এবার বাংলা ব্লকেট কর্মসূচি, অবস্থান শাহবাগ মোড়। পুলিশ ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে তা ভেঙেই এগিয়ে যায় আন্দোলনকারীরা। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত বিস্তৃত হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগানে, মিছিলে আর গণসংগীতে 2018-এর কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবি জানায় তারা। বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজকেও আন্দোলনে একাত্ম হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমাদের এখন মনে হয় না যে কোটার প্রয়োজন আছে। আসলে এই কোটা একটা মেধাবীদের জন্য গলার কাঠ। আমরা কখন আন্দোলন থেকে পিছপা হবো না, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন করছি, এটাই তার প্রমাণ। সাধারণ মানুষ যারা পরিশ্রম করে একটা চাকরি নিবে বা একটা ক্যারিয়ার করবে, তাদের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে, তখন আসলে ওই সিস্টেমটা আসলে বহাল থাকে না। দুপুর 2:30টার পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে। 3টার পর কলা ভবনের সামনে দিয়ে মহসিন হল, ভিসির বাংলো, টিএসসি ঘুরে শাহবাগের দিকে এগোয় মিছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান তাদের আন্দোলন যৌক্তিক। ডিসিশন মেকার রয়েছেন, তাদের যে চিন্তা চেতনার এইটি অন্তত সৃষ্টি হবে বা এই বোধটুকুর সৃষ্টি হবে যে এই ছাত্র সমাজের চাওয়াটা একটি ন্যায্য চাওয়া, এবং এটি যতক্ষণ না এই বোধোদয় হচ্ছে, যতক্ষণ না আমাদের যৌক্তিক চাওয়াটাকে মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমাদের একটার পর একটা কার্যক্রম চলতেই থাকবে। আমরা মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা সহ সকল অন্যায্য কোটার আমরা এখানে চাই যেটা সংস্কার হোক। এখানে কোটা বাতিল নয়, মেধা না কোটা, এই প্রশ্নের উত্তরে এই শাহবাগ বলছে কোটা নট কামব্যাক। কোটা নয়, মেধার ভিত্তিতেই তারা নিয়োগ চায় সকল গ্রেডে, সরকারি সকল কর্মক্ষেত্রে। তারা বলছে 18 সেই কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করতে হবে, অন্যথায় বাংলা ব্লকেট কর্মসূচির এই ধারাবাহিকতায় তারা তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে, ততক্ষণ রাজপথেই অবস্থান করবেন। এর আগে বেলা 12টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাজধানীর আরও কয়েকটি পয়েন্টে অবস্থান নেয় কোটা বিরোধীরা। এদিকে প্রায় 4 ঘন্টা পর রাত 8টার দিকে বাংলা ব্লকেট কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। সমন্বয়করা জানান সোমবার দুপুরে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত আবারও অবরোধ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রশাসন কোটাধারীদের প্রশাসন আমরা চাই না। এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নয় এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের প্রভাবে রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন অনেকেই। দূর দূরান্তে যাদের গন্তব্য, দীর্ঘ অপেক্ষার পরও গাড়ি পাননি তারা। মেট্রোতেও বাড়তি চাপ থাকায় ঠাঁই হয়নি সবার। বৈষম্য বিরোধী আন্দোলন চলছে দেশ জুড়ে, কিন্তু রেশ রাজধানীতে সবচেয়ে বেশি। শাহবাগ, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার বন্ধ হয়ে গেলে প্রভাব পড়ে শহরের অন্যান্য সড়কেও। থমকে যায় গাড়ি, লম্বা লাইন বাড়তে বাড়তে কিলোমিটার ছাড়িয়েছে কোথাও। 1টা থেকে এখন 6:30 বাজে, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে। আজকে জ্যাম অনেক বেশি, মানুষ তো এমনি গরমের মধ্যে একটু অস্থির ভাব আছে। প্রচুর যানজট। আমি আগারগাঁও থেকে ফার্মগেট এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনেকের। গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন তারা। দূর দূরান্তে যাদের ফিরতে হবে তাদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। অতিষ্ঠ হয়ে আমি খামার বাড়ি থেকে হাঁটটা ফার্মগেট পর্যন্ত পৌঁছেছি। হেঁটে যাবো, তারপর দেখি বাস পাই কিনা। এখানে এদিকে তো রাস্তা তো পুরো জ্যাম, কোনো রিক্সাও পাচ্ছি না। যাবো হচ্ছে বাসা পথে, হেঁটে, যেহেতু আমরা আন্দোলন করছি আমরা হেঁটে যাবো, কেন না। এক পাশে জট লেগে গেলে অন্য পাশে দেখা দেয় গাড়ি সংকট। বিভিন্ন বাস স্ট্যান্ডে দীর্ঘ অপেক্ষা যাত্রীদের, কিন্তু সময় গড়ালেও গাড়ির দেখা মেলেনি। কষ্ট তো হচ্ছে, সারাদিন অফিস করে এখন যদি হেঁটে যাওয়া লাগে কমলাপুরে, তা তো অনেক কষ্ট না। হাঁটতে যাবো আর কতক্ষণ বসে থাকা যায়, চতুর্দিকে তো জ্যাম। মিরপুর বা উত্তরার মেট্রো যাত্রীরাও রেহাই পাননি রবিবারের ভোগান্তি থেকে। গাড়ি না থাকায় বাড়তি চাপ ছিল স্টেশনগুলোতে, সেখানেও অতিরিক্ত ভিড়ে টিকিট কাটা দেয়। গাড়ি পাচ্ছি না, আমরা ওখানে প্রচুর লাইন দাঁড়িয়ে আছে, এই জন্য আমি নিচে দাঁড়িয়ে আছি। মেট্রোতে উঠছি, উপরে উঠে টার্মিনালে ঢুকতে পারিনি, ওখান থেকে আবার নিচে নেমে চলে আসলাম। তো আমি শ্যামলীতে যাব, আমি প্রায় মগবাজার থেকে পুরোটাই হাঁটে এসেছি। রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো আন্দোলনে বরাবরই ভোগান্তি সাধারণ মানুষের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আন্দোলনের অংশ হিসেবে পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি। কিছু সময়ের সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কর্মসূচির নাম বাংলা ব্লক, যার শুরু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। সরকারি চাকরিতে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে কিছু সময়ের জন্য সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালিত হয়।
4 দফা দাবি বাস্তবায়নে আমরা আজকে সড়ক অবরোধ করতেছি এবং আমরা যতদিন এটা মানবে না ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে গানে গানে কোটা সংস্কারের দাবি জানায় তারা। মুক্তিযোদ্ধা কোটা যারা, এটা কিন্তু কখনোই আমরা বলতে পারি না তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্গত, তাই না? একই সাথে পোষ্য কোটা, যতদিন পর্যন্ত না আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করতে পেরেছি ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। কোটা প্রথা বাতিলের দাবিতে আজও চট্টগ্রামের 16 শহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে নেমেছে, রাজপথ অবরোধ করেছে, সারা বাংলার মানুষ জেনে গেছে ছাত্ররা অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে। যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নিচ্ছে সরকার ততদিন আন্দোলন চলবে। হাইকোর্ট যতদিন আমাদের পক্ষে রায় না দেবে ততদিনই আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে থাকব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র বহালের দাবি তাদের। একইভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, জামালপুরে শেখ ফজিলাতুন্নেসা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করেছে। আমিন বাবু, যমুনা নিউজ। কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতো সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোটা আন্দোলন ঘিরে দেশে বিদেশে অপপ্রচার চলছে, ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু এটি এখন আদালতের বিষয়। আদালতের বাইরে গিয়ে সরকার কিছুই করতে পারে না। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত, তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না, তবে কোটা নিয়ে একটা পক্ষ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেই ফাঁদে যাতে আমরা পা না দিই, আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয়। পিয়াম ফাউন্ডেশন এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন বলেন, কোটার বিষয়টি আদালতের ইখতিয়ার, এখানে সরকারের আপাতত কিছু করার নেই, তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান তার। যতক্ষণ আদালত বিষয়টিকে দেখছে ততক্ষণ আমাদের এখানে কথা বলার বিষয়টি থাকে না। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। লেখাপড়া বাদ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। সরকার ঘোষিত পেনশন স্কিমে সকলেরই যোগ দেওয়া উচিত বলেও মনে করেন সরকার প্রধান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যান যুব মহিলা লীগের বর্তমান কমিটির নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে মূল দলের সভাপতিকে শুভেচ্ছা জানান যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রী তুলে ধরেন যুব মহিলা লীগের ইতিহাস। নির্যাতন সহ্য করেও রাজনীতিতে এগিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানান সংগঠনটির কর্মীদের প্রতি। তাদের এই নির্যাতন অত্যাচার মা বোন বলে কিন্তু তারা কোনো সমীহ করেনি। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে কোটা বাতিল আন্দোলনের বিষয়। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে।
তারাও চাকরি পাচ্ছে না। কোটা পদ্ধতি বাতিল হওয়ার পর খাতওয়ারি চাকরির পরিস্থিতি বিশ্লেষণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার সর্বজনীন পেনশন স্কিম পদ্ধতি বাস্তবায়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়ে বোঝা হবে না, মেয়ের ঘাড়ে বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। বিএনপি জামাত যাতে আবারও ক্ষমতায় ফিরে আসতে না পারে সে বিষয়ে মানুষকে সচেতন করতে যুব মহিলা লীগের কর্মীদের পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটা মনোযোগের সাথে করো আর আমাদের নীতি আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আনন্দের রথযাত্রা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বগুড়ায় রথযাত্রার সময় সঞ্চালন লাইনের সংযোগে বিদ্যুতায়িত হয়ে 5 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত 35 জন। নিহতদের মধ্যে অলোক, আতসী, নরেশ এবং রঞ্জিতার নাম জানা গেলেও নিহত এক নারীর পরিচয় এখনও শনাক্ত হওয়া যায়নি। জগন্নাথের রথ নিয়ে আনন্দযাত্রায় ছিলেন পুণ্যার্থীরা, কিন্তু মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়ে রথযাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় রথের মাস্তুলে ছিল লোহার দণ্ড। বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে সড়ক হয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে সেটির সংযোগ ঘটলে বিদ্যুৎ স্পৃষ্ট হন অসংখ্য পুণ্যার্থী। সেখানে যে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে, কারো পা পুড়ে গিয়েছে, কারো হাত পুড়ে গিয়েছে, কারো মাথা পুড়েছে। প্যান্ডেলটা নামানো ওঠানোর জন্য তারা সঠিক সময় আর কি উঠানো নামানোটা আর কি তারা আর কি মানে সঠিক সময় করে না। সবাই পিছ থেকে ঝাঁকি দিয়েছে, একজন সে পড়েছে। ওই ঘর্ষণের কারণে যার যার সে ঘর্ষণ হয়েছে তাই প্রথমে পড়েছে। পড়ার পর যখন লাইনটা কেটে দেওয়া হয়েছে তখন আস্তে করে সবাই পড়ে গিয়েছে। ঘটনার পরপরই আহতদের 2টি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার কয়েকজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সুচিকিৎসার পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানান তারা। দুর্ঘটনার অ্যাকচুয়াল কারণ যেটা আমরা শুনতে পাচ্ছি যে উপরের যে রথের মাস্তুলটা ছিল সেইটার সাথে আমাদের বিদ্যুতের যে 11 কেবি লাইন এইটার সাথে সংযোগ হয়ে যাওয়ার কারণে এখানে মানে বৈদ্যুতিক মানে হয়েছে, সংযোগ হয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরেও আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে আমরা বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি নিয়ে, পুলিশ সুপার মহোদয়ের একজন প্রতিনিধি নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত করে অবশ্যই দেখব, তবে এই ধরনের বিষয়গুলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমরা দুঃখ প্রকাশ করছি যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর শোক জ্ঞাপন করছি। নিহতদের সবার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান যদি সম্পদ বিক্রি বা ব্যাংকের টাকা তুলেও নেন তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। মতিউর দেশ ত্যাগ করতে পারেনি বলেও তথ্য আছে দুদকের কাছে। একথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এনবিআর কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন সংস্থাটিকে ঢেলে সাজানো উচিত। জানান সাবেক আইজিপি বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শেষ পর্যায়ে। রাজস্ব বিভাগের একের পর এক কর্মকর্তার দুর্নীতির খবরে চোখ কপালে ওঠা অবস্থা। এক ছাগলকাণ্ডের পর কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসছে সাপ, জানিয়ে চরম উদ্বেগ জানিয়েছে দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন এখনই এনবিআরকে ঢেলে সাজানো দরকার, নইলে ভেঙে পড়বে দেশের রাজস্ব ব্যবস্থা। পুরো জাতীয় রাজস্ব বোর্ড, দ্যাট ইজ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা ঢেলে সাজানো উচিত।
একজন কর কমিশনের উচ্চতর কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক আর না হোক, একটা অভিযোগ আসছে, এই অভিযোগ আসাটাই তো দুঃখজনক। এই ধরনের যেগুলি প্রত্যক্ষভাবে দৃশ্যমানভাবে আসছে সেগুলি আমরা দেখছি, আর আমরা যেগুলি দেখছি না সেই ধরনের অহরত মানুষের সাধারণভাবে অভিযোগ আছেই। হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান যদি সম্পদ বিক্রি করে দেন কিংবা ব্যাংকের টাকা তুলেও নেন তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। নানা মাধ্যমে আলোচনা ছিল দেশে নেই মতিউর, সে বিষয়েও দুদকের তথ্য জানান তিনি। আমাদের যতটুকু ইনফরমেশন, উনি দেশ ত্যাগ করতে পারেননি। আমাদের ইনফরমেশন, উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে, এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সজ্ঞানে এটা অপরাধলব্ধ আয় প্রপার্টি এটা বুঝে শুনে কিনে থাকেন, উনিও আইনের আওতায় আসবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে আছে বলেও জানান অ্যাডভোকেট খুরশিদ আলম। অচিরেই জানানো হবে আদালতকে। অনুসন্ধান শেষ পর্যায়ে, কাজে অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়ের ব্যাপার। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রী সচিবরা সৎ থাকলে দুর্নীতির সুযোগ কম থাকে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেওয়া উচিত। ওবায়দুল কাদের দাবি করেন, মেগা প্রকল্পে দুর্নীতি না করে সরকার মেগা সাশ্রয় করেছে। বিএনপি এখন আন্দোলনের নামে পরজীবী হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সৎ কাজের স্বীকৃতি দিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মাননা তুলে দেন পুরস্কারপ্রাপ্তদের হাতে। ওবায়দুল কাদের বলেন, দায়িত্ব পেয়ে তিনি সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ সহ মন্ত্রণালয়ের কমিশন ও বদলি বাণিজ্য কমিয়েছেন, বন্ধ করেছেন প্রভাবশালীদের তদবির। মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। অনেক বড় বড় লোক, প্রভাবশালীরাও তদবির করতেন, সেটা অনেকাংশে বন্ধ হয়েছে বলে আমার বিশ্বাস। সেতুমন্ত্রী বলেন, বিরোধীরা মেগা প্রকল্পে মেগা দুর্নীতির অভিযোগ করলেও পদ্মা সেতু প্রকল্পে 1835 কোটি, মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতুতে 1100 কোটি টাকা সাশ্রয় করেছে। এ সময় তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। সরকারের নীতি হচ্ছে এটা, সম্পদের হিসাব দিতে পারে, এটা দেওয়া উচিত, কোনো অসুবিধা নেই। আমি মনে করি দেওয়া। কেন আপত্তি কোথায় সম্পদের হিসাব দিতে? আপত্তি কোথায়? আপত্তি আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে। ওবায়দুল কাদের বলেন, নিজেরা না পারলেও বিএনপি এখন পরজীবী আন্দোলনে ভর করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন, এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট মাথায় রেখে প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই শ্রীলঙ্কা হতে চায় না বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকাসহ 4 মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করল বিএনপি। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ 4টি মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। অন্য 2টি কমিটি হল চট্টগ্রাম ও বরিশাল মহানগর। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিলুপ্তির 23 দিনের মাথায় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। রোববার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলাম নীরবকে, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন।
দলটির ক্রিয়া সম্পাদক আমিনুল হককে করা হয়েছে সদস্য সচিব। ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা বেগম খালেদিয়াকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করব, দেশনেত্রী বেগম খালেদিয়াকে মুক্ত করে তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো। যেই সব জায়গাগুলিতে আমাদের ল্যাকিংস রয়েছে আমরা দেখেছি দৃশ্যমান, সেই জায়গাগুলি আমরা পরিপূর্ণ করে কোনো দুর্বলতা আমরা আর রাখবো না ইনশাআল্লাহ, এবং আমরা সঠিকভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই হাসিনার পতন ঘটাবো। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের পদ পেয়েছেন রফিকুল আলম মজনু। তিনি আগের কমিটিতে সদস্য সচিব ছিলেন। আগের কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে এখন সদস্য সচিব করা হয়েছে। সকলকে সাথে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব, সংগঠনকে শক্তিশালী করব, এবং আমাদের প্রথম কাজ হবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। চমক এসেছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে। দীর্ঘদিনের নেতৃত্বের পরিবর্তন এনে আহ্বায়ক করা হয়েছে এরশাদুল্লাহকে, আর সাবেক ছাত্রদল নেতা নাজিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। বিএনপির বরিশাল মহানগর কমিটির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আবারও আহ্বায়কের পদ পেয়েছেন। বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার দায়িত্ব পেয়েছেন সদস্য সচিবের। গত 23 জুন মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে ভেঙে দেওয়া হয় এই মহানগরগুলোর আহ্বায়ক কমিটি। কেন্দ্রের হঠাৎ এমন সিদ্ধান্ত তখন বেশ আলোচনার জন্ম দেয়। এদিকে দুপুরে নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনিয়ম দুর্নীতির ইস্যুতে এবং ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীলতার সমালোচনা করেন। আচ্ছা, শুধু বেনজির আজিজ কাণ্ড না, কত কাণ্ড যে তারা এখানে গড়ে তুলেছেন, এটা তো শুধু একটা ঘটনা। যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। অভিযোগ করেন দেশে জমিদারতন্ত্র চালু করেছে সরকার, ক্ষমতাসীনদের হাতে দেশে কেউই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন রিজভী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। ফিলিস্তিনিদের গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করা সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের তুলনায় 1% হলেও দারিদ্র্যের হার কমাবে বাংলাদেশ। পিজিআরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকা সেনানিবাসী এলাকায় বাহিনীর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া বীর গার্ড পরিবারের সদস্যদের হাতে তুলে দেন রাষ্ট্রীয় অনুদান। আনুষ্ঠানিক বক্তব্যে সরকার প্রধান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রশংসা করেন। 14 সালেই তিনি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়ে যান। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক পরিকল্পনার কারণেই দেশে দারিদ্র্যের হার কমেছে। আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে অন্ততভাবে আরও 2% কমাবো, কারণ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না দেয় তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7 আছি। প্রধানমন্ত্রী জানান, দেশের সম্পদ বিক্রিতে রাজি না হওয়ার কারণেই 2001 সালে তাকে সরকার গঠন করতে দেয়া হয়নি। আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7 মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিষয়েও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি, কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনদের পক্ষে আছি। এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্ট তারা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। পিজিআর সদস্যদের দক্ষতার কারণে শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান সরকার প্রধান। অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের প্রস্তাবকে অগ্রাধিকার দিতে পারে সরকার। দুই দেশের অভিন্ন নদী এবং
আগে থেকে প্রস্তাব দেয় ঢাকার এমন অবস্থান বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানিয়েছেন, শেখ হাসিনা শি জিনপিং বৈঠকে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে। মন্ত্রী জানিয়েছেন 10 জুলাই ঢাকা বেইজিং শীর্ষ বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীন কোনো প্রস্তাব দিলে তা যাচাই বাছাই করারও কথা জানিয়েছেন মন্ত্রী। টানা চতুর্থ দফা প্রধানমন্ত্রী হওয়ার পর এটি শেখ হাসিনার প্রথম চীন সফর। 12 জুলাই দেশে ফিরবেন সরকার প্রধান। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার দুপুর 1টার দিকে পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সঙ্গে আসা বন্ধু নূর মোহাম্মদ মাটিতে ফেলে বুকের ডান পাশে গুলি করে সুমনকে। এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজন ও জনপ্রতিনিধিদের। হঠাৎ গুলির শব্দে পাঁচগাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ে এমন ছোটাছুটি। সোমবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে গুলি করা হয় পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে। জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন চলছিল। এতে 9 ভোট পেয়ে বিজয়ী প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয় সুমন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে পরাজিত প্রার্থী মিলনের সমর্থক সুমনেরই বন্ধু নূর মোহাম্মদ ও তার সহযোগীরা। সুমনের সাথে ধস্তাধস্তি করে মাঠে ফেলে বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায় নূর মোহাম্মদ। সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও হয়নি শেষ রক্ষা। উপজেলাবাসী আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, কঠিন বিচার চাই। সকালবেলা প্রথম তর্ক বিতর্ক ছিল, তখন লোক আপনার কমিটির লোকজন, স্কুলের লোকজন, তখন প্রশাসন যায় নাই। প্রশাসন ঘটনার পরে গেছে। দক্ষিণ মুখ হয়ে এইভাবে ঠিক বসা ছিল চেয়ারের ভিতরে, বারিন্দার ভিতরে। আর একটা লাথি মারছে, দুই বেড়াতে 2টা পিস্তল যাইয়া ঠেকাই গুলি করে দিছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। উদ্বেগ জানিয়েছে উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিরা। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। মূল আসামি যে তার গ্রেপ্তার দাবি করি এবং সর্বোচ্চ সাজা কামনা করি। আমরা মনে করি রাষ্ট্রে এমন ব্যবস্থা নেওয়া উচিত যে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে, এটা যেন কল্পনাও করতে না পারে। এরই মধ্যে সন্দেহভাজন 3 জনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। মূল আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং এই মৃতদেহ পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। নিহত সুমন পাঁচগাঁও গ্রামের পিয়ার হোসেন হালদারের পুত্র। তার 3 ও 5 বছর বয়সী 2 সন্তান রয়েছে। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।